ড্রু একটা হাউস পার্টিতে এক বাচ্চাকে ধাক্কা দিয়ে কাচের জানালার বাইরে ফেলে দিয়েছিল। কাচগুলো সামনের লনের ওপর ছড়িয়ে পড়ল আর বাচ্চাটা ঝোপের ভেতর চিত হয়ে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল আর ড্রু তখনও মুঠো পাকিয়ে তার উপর দাঁড়িয়ে চিৎকার করছিল। মানুষজন দৌড়াচ্ছিল, কেউ একজন 911 কল করছিল। আমি ড্রুকে বাহু ধরে টেনে বাড়ির একপাশে নিয়ে গেলাম, এত জোরে যে সে টাল সামলাতে পারল না। কেউ একজন ততক্ষণে পুলিশকে ফোন করে দিয়েছিল। আমি সাইরেনের শব্দ শুনতে পাচ্ছিলাম আর রাস্তার শেষ মাথায় গাছের আড়াল দিয়ে নীল আলো দেখা যাচ্ছিল। আর সে যখন বুঝলো সে কি করেছে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। ড্রু আমার দুই কাঁধ চেপে ধরে আমাকে এত জোরে ঝাঁকাল যে আমার দাঁত খটখট করছিল, তার চোখ আর নাক দিয়ে জল গড়িয়ে পড়ছিল। যদি এটা আমার রেকর্ডে ওঠে, আমি আমার স্কলারশিপ হারিয়ে ফেলবো। তোমার হারানোর মতো কিছু নেই, আমার সবকিছু ঝুঁকির মুখে। তুমি আমার কাছে এটা ঋণী। উদ্ধৃতি চিহ্ন। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর আতঙ্কে আমার বুক ধরফর করছিল। আমারও একটা স্কলারশিপ আছে, আমি জানি, এবং আমি সেটা রক্ষা করব। আমি শপথ করছি, তুমি বের হওয়ার সাথে সাথে আমি কোচের কাছে যাব এবং তোমাকে প্রমাণ করতে সাহায্য করব যে এটা তুমি ছিলে না। আমি তাদের সব বলবো, আমার শুধু একটু সময় দরকার। উদ্ধৃতি চিহ্ন। সে ফুটপাতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং আমার জ্যাকেটটা দুই হাতে শক্ত করে ধরল। 1 মাস, তুমি শুধু 1 মাস থাকবে আর তুমি বের হলে আমি সব ঠিক করে দেব। তোমার স্কলারশিপ, তোমার মেয়ে, তোমার জায়গা। আমি আমার জীবনের কসম খাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। ড্রু তৃতীয় শ্রেণী থেকেই আমার সেরা বন্ধু ছিল। সাইরেনের শব্দ এখন আমাদের রাস্তায়। আমি তার শার্টের কলার ধরে টেনে তাকে হাঁটু থেকে তুললাম। আমি কি করতে যাচ্ছি তা ভেবে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি রাজি হলাম। আমি দোষ স্বীকার করে নিলাম। জুভেনাইল ডিটেনশনে 1 মাস। আমার আইনজীবী বলেছিল আমি আমার ভবিষ্যৎ নষ্ট করছি, তবুও আমি কাগজে সই করলাম। আমার মা প্রথম সারিতে বসা ছিলেন এবং বিচারক যখন রায় দিলেন, তিনি এত জোরে কেঁদে উঠলেন যে পুরো আদালত সেদিকে তাকালো আর অপরাধ বোধে আমার দম বন্ধ হয়ে এল। ড্রু পেছনের সারিতে বসে মেঝের দিকে তাকিয়েছিল, সে আমার দিকে তাকালো না। আমার প্রেমিকা করিডোরে আমার দুহাত চেপে ধরল, সে তার কপাল আমার কপালে ঠেকিয়ে দিল। 1 মাস কিছুই না, আমি অপেক্ষা করব। উদ্ধৃতি চিহ্ন। সে আমার হাত এত জোরে চাপলো যে তার আংটিগুলো আমার আঙুলে গেঁথে গেল। আমাকে প্রতিদিন চিঠি লিখবে, প্রতিদিন। উদ্ধৃতি চিহ্ন। সে আমাকে চুমু খেল আর আমি তাকে ধরে রাখলাম। তাকে ছেড়ে যাওয়ার কষ্টটা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন মুখে ধাতব স্বাদ লেগে আছে। ড্রু আদালতের সিঁড়ির নিচে অপেক্ষা করছিল। সে আমাকে জড়িয়ে ধরল এবং আমার মাথার পেছনে শক্ত করে ধরল। 1 মাস, আমি প্রতি সপ্তাহে এখানে আসব। তুমি বুঝতেই পারবে না যে তুমি দূরে আছো। উদ্ধৃতি চিহ্ন। সে আমার জ্যাকেটের সামনেটা ধরল এবং আলতো করে নাড়া দিল। টেবিলে তোমার জায়গা, লকার রুমে তোমার আসন, আমি সব ঠিকঠাক রাখবো। সে আমার বুকের ওপর থাকা টিমের লোগোতে টোকা দিল। আর তুমি বের হওয়ার সাথে সাথেই আমি কোচের কাছে যাব এবং আমরা এটা ঠিক করে ফেলবো। তারা আমাকে কালো কাচের একটি ভ্যানে তুলল এবং আমি এতটাই আতঙ্কিত ছিলাম যে আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। আমি কাচের ওপর আমার হাতের তালু দিয়ে আঘাত করলাম। আমার মা ফুটপাতে দাঁড়িয়ে দুলছিলেন এবং ড্রু তার কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়েছিল। ভ্যানটি মোড় নিল এবং তারা অদৃশ্য হয়ে গেল। আমি আরও একবার কাচের ওপর আঘাত করলাম, কিন্তু দেখার মতো কেউ ছিল না। জায়গাটাতে ব্লিচ আর ঘামের গন্ধ ছিল। তারা আমার কাপড় আর ফোন নিয়ে নিল এবং আমাকে একটা ধূসর জাম্পস্যুট দিল। আমার চেয়ে দ্বিগুণ বড় একটা ছেলে তার বাঙ্ক থেকে তাকালো যখন তারা আমাকে সেলে ঢোকাল। কিসের জন্য এখানে এসেছো? আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমার চোয়াল শক্ত হয়ে আটকে ছিল। সে হাসলো। তুমি শেষ পর্যন্ত কথা বলবেই। আমি তোশকের ওপর শুয়ে কম্বলটা মাথার ওপর টেনে নিলাম এবং এতটাই ভয় পেয়েছিলাম যে আলো নিভে যাওয়া পর্যন্ত কাঁপছিলাম। 3 সেল দূরে কেউ কাঁদছিল। বারান্দায় একজন প্রহরীর বুটের শব্দ শোনা যাচ্ছিল। আমি অন্ধকারে কাঁপতে থাকলাম এবং নিজেকে বললাম ড্রু সব ঠিক করে দেবে। ড্রু কথা দিয়েছিল। ভোর 6টায় আলো জ্বলত আর রাত 10টায় নিভে যেত এবং মাঝের প্রতিটি ঘন্টা ছিল সেই একই ধূসর দেয়াল আর সেই একই পানসে খাবার। শনিবার ছিল দেখা করার দিন। আমি গোসল করে চুল আঁচড়ে ভিজিটিং রুমের টেবিলে বসলাম এবং প্রতিবার দরজা খোলার সাথে সাথে আমি চমকে সোজা হয়ে বসছিলাম। অন্যান্য ছেলেদের মা, প্রেমিকা আর ভাইয়েরা শারীরিকভাবে ভেতরে এল আর তাদের জড়িয়ে ধরল। 1 ঘন্টা পার হয়ে গেল। দরজা খোলা বন্ধ হয়ে গেল। রুমটা খালি হয়ে গেল। একজন প্রহরী আমার কাঁধে টোকা দিল। কেউ আসছে না, বাছা। তোমার ইউনিটে ফিরে যাও। অপমানে আমার মুখটা লাল হয়ে জ্বলে উঠছিল। আমি টেবিল থেকে এত জোরে ধাক্কা দিলাম যে চেয়ারটা উল্টে গেল এবং আমি রাগে বাঙ্কে ফিরে গিয়ে বালিশে ঘুষি মারলাম যতক্ষণ না সেলাই ছিঁড়ে যায়। ড্রুর কাছ থেকে একটা চিঠি, মাত্র 3 লাইনের। সব ঠিকঠাক সামলে নিচ্ছি ভাই। সবাই তোমাকে হ্যালো বলেছে। তোমাকে মিস করছি। আমি ওটা দেয়ালে আটকে রাখলাম এবং এতবার পড়লাম যে কাগজটা নরম হয়ে গেল। আমি জেলখানার ফোন থেকে ড্রুকে কল করলাম, কিন্তু সে ধরল না। আমি আবার কল করলাম, ভয়েস মেলে চলে গেল। আমি একটা বার্তা ছাড়লাম, ড্রু ফোনটা ধর, তোমার জন্যই আমি এখানে আছি। আমি আমার প্রেমিকাকে কল করলাম। সে ফোন কিন্তু মনে হচ্ছিল অনেক দূর থেকে কথা বলছে। আসলে খুব ব্যস্ত সময় যাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক আর ড্রুর মতো কারো হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। সে বলল ওকে যেতে হবে আর লাইনটা কেটে গেল। আমি ভয়ে এতটাই অসুস্থ বোধ করছিলাম যে ফোনটা রিসিভারে এত জোরে আছাড় মারলাম যে ক্রেডলটা ফেটে গেল। মা দেখা করতে এল। সে আমার সামনে বসলো। তাকে দেখে মনে হচ্ছিল 5 বছরে সে অনেক বুড়িয়ে গেছে। সে হাত বাড়িয়ে আমার হাত ধরলো, কিন্তু আমার দিকে তাকালো না। কি হয়েছে? সে তার ফোনটা বের করে টেবিলের ওপর দিয়ে আমার দিকে ঠেলে দিল। একটা ভিডিও। আমি প্লে বাটনে চাপ দিলাম আর আমার হাত এতটাই কাঁপছিল যে ফোনটা টেবিলের ওপর পড়ে গেল। ড্রু একটা হাউস পার্টিতে, তার পিঠে আমার জ্যাকেট, তার বাহুর নিচে আমার প্রেমিকা, তার চারপাশে আমার টিমের সদস্যরা। সে একটা টেবিলের ওপর দাঁড়িয়ে কারো নকল করছিল আর সবাই হাসছিল। ক্যামেরা আমার প্রেমিকার দিকে ঘুরল। সে ড্রুরও বুকের কাছে ঝুঁকে হাসতে হাসতে চোখের জল মুছছিল আর ড্রু নিচু হয়ে ওর মাথায় চুমু খেল। পুরো ঘর উল্লাসে ফেটে পড়ল। সে আমার সেলিব্রেশনটা করছিল, যেটা আমি প্রতিবার টাচডাউনের পর করতাম, হাত ছড়িয়ে ঘুরে ভিড়ের দিকে আঙুল দেখিয়ে। সে ওটাও চুরি করে নিয়েছে। আমি ফোনটা টেবিলের ওপর দিয়ে এত জোরে ঠেলে দিলাম যে সেটা প্রায় টেবিল থেকে
প্রায় টেবিল থেকে পড়েই যাচ্ছিল। এটা কবেকার? তোমার শুনানির 2 সপ্তাহ পরের। সে তার হাতগুলো টেবিলের ওপর চেপে ধরল। এক অভিভাবক আমাকে এটা পাঠিয়েছেন। সে সবাইকে বলছে তুমি নাকি হিংস্র ছিলে, পার্টিতে তুমি নাকি কাউকে আক্রমণ করেছো, আর সে তোমাকে ভয় পেত। আমি টেবিলের ওপর আমার মুষ্টি দিয়ে আঘাত করলাম, আর গার্ড ভয় পেয়ে কেঁপে উঠল। সে বলেছিল সে আমার স্কলারশিপ বাঁচাবে। বাবা, সে আমার হাতগুলো শক্ত করে ধরল। সে তোমার রেকমেন্ডেশন লেটারগুলো নিয়ে কোচের কাছে গিয়েছিল, সেগুলো ব্যবহার করে সে তোমার জায়গার জন্য আবেদন করেছে। এখন স্কলারশিপটা তার কাছে। আমি এত জোরে চেয়ার থেকে ধাক্কা দিলাম যে সেটা উল্টে গেল, আর গার্ড আমাদের দিকে এগিয়ে এল। আমি টেবিলের ধারটা ধরে নিজেকে সামলে নিলাম আর ধাতব টেবিলে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করলাম, কারণ ড্রু আমার নিজের রেকমেন্ডেশন লেটার ব্যবহার করে আমার ভবিষ্যৎ চুরি করে নিয়েছে। আমার স্কুল থেকে একটা ছেলে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। সে আমাকে বলল ড্রু নাকি সবাইকে বলেছে আমি বিপজ্জনক, পার্টিতে আমি মেজাজ হারিয়েছিলাম, সে বহু বছর ধরে আমাকে ভয় পায়, আর তাই তার নাকি রেস্ট্রেইনিং অর্ডার দরকার ছিল। আমি আমার বিছানার পাশে দেওয়ালে দিন গুনছিলাম, কলমের ক্যাপ দিয়ে দাগ কেটে রাখছিলাম। প্রতিটা দাগ মানে ড্রুকে তার কাজের জবাবদিহি করানোর একদিন কাছে আসা, জেল থেকে মুক্তির দিন। মা পার্কিং লটে ছিল, আর কেউ আসেনি। আমি গেট দিয়ে ধাক্কা মেরে ভেতরে ঢুকলাম। সূর্যের আলো আমার মুখে পড়ল। মা পার্কিং লট পেরিয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন, আর আমি অনুভব করতে পারলাম তিনি কতটা শুকিয়ে গেছেন। তিনি আমাকে গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে গেলেন। আমি গাড়ি চালিয়ে স্কুলে গেলাম। স্টিয়ারিং হুইলটা আমার হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছিলাম। আমি সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম, আর পুরো হলওয়েটা শান্ত হয়ে গেল। মিডল স্কুল থেকে পরিচিত এক মেয়ে আমাকে দেখেই অন্যদিকে চলে গেল। আমার পুরনো ল্যাব পার্টনার ব্যাগ নিয়ে উল্টো দিকে হাঁটা দিল। আমি আমার ইংরেজি শিক্ষকের পাশ দিয়ে যাওয়ার সময় গুড মর্নিং বললাম। তিনি চমকে উঠলেন আর মেঝের দিকে তাকিয়ে রইলেন। আমি ক্যাফেটেরিয়ার দিকে মোড় নিয়ে থমকে দাঁড়ালাম। আমার লাঞ্চ টেবিল, মাঝখানে ড্রিউ বসে, আমার জ্যাকেট তার গায়ে, আমার গার্লফ্রেন্ড তার পাশে, আর আমার টিমমেটরা তার চারপাশে হাসাহাসি করছে। সে সব কেড়ে নিয়েছে, আর আমি এতটাই রাগান্বিত ছিলাম যে ক্যাফেটেরিয়ার দরজায় লাথি মারলাম, তা দেয়ালে সজোরে আছড়ে পড়ল। আমি ক্যাফেটেরিয়ার দরজা ঠেলে ভেতরে ঢুকলাম আর সরাসরি টেবিলের দিকে এগিয়ে গেলাম। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল যেন কংক্রিটের ওপর হাঁটছি। টেবিলটা পুরো শান্ত হয়ে গেল। আমার গার্লফ্রেন্ড ড্রিউয়ের কাঁধ থেকে মাথা সরিয়ে নিল, আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্রিউ আমার দিকে তাকালো, তার মুখে কোনো ভাবান্তর ছিল না। ওহ, আরে বন্ধু, তোমাকে দেখে ভালো লাগলো। কেমন ছিল আমার স্কলারশিপ? বন্ধু, তুমি তো ছিলে না, কোচকে জায়গাটা পূরণ করতে হয়েছে। তুমি আমার সুপারিশপত্রগুলো ব্যবহার করেছো। সে কাজ ঝাঁকাল। এমনটা হয়েই থাকে। তুমি বলেছিলে তুমি কোচের কাছে যাবে, তুমি বলেছিলে তুমি সব ঠিক করে দেবে, আর এটা ঠিকই আছে। সে হেলান দিয়ে বসলো আর বেঞ্চের ওপর হাত ছড়িয়ে দিল। আমি তো এখানেই আছি, তাই না? সে তার পানীয়টা তুলে নিয়ে দীর্ঘ চুমুক দিল, আর আমার দিকে এমনভাবে হাসলো যেন আমি কোনো অপরিচিত পথিক যে রাস্তা জিজ্ঞেস করছে। টেবিলের সবাই নজর সরিয়ে নিল, শুধু ড্রিউ বাদে। আমি ট্রেটা নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালাম এবং ক্যাফেটেরিয়ার দরজা ঠেলে বেরিয়ে এলাম। গালের ভেতরটা কামড়ে ধরলাম যতক্ষণ না রক্তের স্বাদ পেলাম। আমি কোচের অফিসে গেলাম। তিনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। ড্রিউ আমার কাছে শক্তিশালী সুপারিশপত্র আর পরিষ্কার রেকর্ড নিয়ে এসেছিল। স্কলারশিপটা পুনঃবরাদ্দ করা হয়েছে। আমি চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরলাম। ওগুলো আমার সুপারিশপত্র ছিল। আমি সেই প্রবন্ধগুলো লিখেছিলাম। সেটা আমার স্কলারশিপ ছিল। তোমার অনুভূতি আমি বুঝতে পারছি, কিন্তু পুনর্বহালের সময়সীমা এই সপ্তাহের শেষ পর্যন্ত। ড্রিউকে তার আবেদন প্রত্যাহার করতে হবে, আর আমার প্রমাণ দরকার যে মূল সুপারিশপত্রগুলো তোমারই ছিল। আমি চেয়ারের হাতল এত জোরে চেপে ধরলাম যে আমার আঙুলের অস্থিসন্ধি থেকে শব্দ হলো। সেটা কখনোই ঘটবে না। তাহলে আমি দুঃখিত। তিনি উঠে দাঁড়ালেন, আর আমি তার ডেস্কে থাকা ফলকটি দেখতে পেলাম যেখানে ড্রিউয়ের নাম খোদাই করা ছিল। 1 সপ্তাহ, শুক্রবার ড্রিউয়ের সংবর্ধনা অনুষ্ঠান। পুরো স্কুল সেখানে উপস্থিত থাকবে তাকে সেই স্কলারশিপ গ্রহণ করতে দেখার জন্য, যেটা সে আমার কাছ থেকে চুরি করেছে। আমি আমার প্রেমিকাকে তার লকারের কাছে খুঁজে পেলাম। আমাকে আসতে দেখে সে সশব্দে লকারটা বন্ধ করে দিল। না, শুধু 30 সেকেন্ড আমার কথা শোনো। ড্রু আমাকে বলেছে তুমি কি করেছো? তুমি একজনকে আক্রমণ করেছো। তুমি বিপজ্জনক। সে মিথ্যা বলেছে। সে সেই ছেলেটাকে জানালার কাচ ভেঙে ফেলে দিয়েছিল, আর আমি দোষ নিয়েছি কারণ সে আমাকে অনুরোধ করেছিল। সে মাথা নাড়ল এবং পিছিয়ে গেল। সে এসব বলেনি। অবশ্যই সে এসব বলবে না। সে আমার স্কলারশিপ আর আমার প্রেমিকা কেড়ে নিয়েছে। সবাইকে বলেছে আমি এক দানব, আর তুমি তাকে বিশ্বাস করলে। সে ঘুরে চলে গেল, আর আমি পাশের লকারে এত জোরে ঘুষি মারলাম যে ধাতব অংশটা দেবে গেল, আর করিডোরে সবাই চমকে উঠল। আমার পুরনো ল্যাব পার্টনার তার লকারের কাছেই ছিল। আমি তার কাছে এগিয়ে গেলাম। তুমি আমাকে চেনো। তুমি আমাকে 3 বছর ধরে চেনো। এই সব কি আমার চরিত্রের সাথে মেলে? সে আমার দিকে তাকালো না। ড্রু বলেছে তুমি তাকে ছুরি দিয়ে হুমকি দিয়েছ। আমি জীবনে কখনো হাতে ছুরি ধরিনি। আমি জানি না কাকে বিশ্বাস করব বন্ধু। ড্রু আমাদের স্ক্রিনশট দেখিয়েছে। সে আমাদের মেসেজ দেখিয়েছে যেখানে তুমি লিখেছো তুমি মানুষকে আঘাত করতে চাও। সে ওগুলো জাল করেছে। আমি সেটা জানি না। সে তার লকার বন্ধ করে চলে গেল, আর আমি তার পাশের লকারে এত জোরে লাথি মারলাম যে ধাতুটা দুমড়ে গেল, আর করিডোরে সবাই কুকড়ে উঠল। আমি একা ডাস্টবিনের পাশের টেবিলে দুপুরের খাবার খেলাম, আর একাকিত্বটা এতটাই তীব্র ছিল যে তা আমার উপর শারীরিক ওজনের মতো চেপে বসেছিল। শুক্রবার ড্রুর স্কলারশিপ অনুষ্ঠান, আর মাত্র 3 দিন বাকি। পুরো স্কুল সেখানে উপস্থিত থাকবে। কোচ তাকে ফলকটি দেবেন যেখানে আমার নাম মুছে তার নাম লেখা থাকবে। আমি রাতের টেবিল থেকে ফোনটা তুললাম আর পার্টির রাতের সমস্ত স্ক্রিনশট বের করলাম। ড্রুর মেসেজ আমাকে অনুরোধ করছিল, দোষটা নিজের ঘাড়ে নাও। আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকবো। আমি সবকিছু ঠিকঠাক রাখবো। আমার জীবনের শপথ। উদ্ধৃতি চিহ্ন। আর তখনই আমার মনে পড়ল পার্টিতে ডজনখানেক মানুষের হাতে ফোন ছিল। কেউ না কেউ ভিডিও করছিল। আমি 2 দিন সময় কাটালাম সেই পার্টির প্রতিটি মানুষের খোঁজ নিতে। আমি আমার কন্ট্যাক্ট লিস্টের সবাইকে ফোন করলাম। বেশিরভাগই আমার সাথে কথা বলল না। আমার নাম শোনার সাথে সাথেই 3 জন ফোন কেটে দিল। আমি পার্টির বাড়িতে গেলাম আর দরজায় কড়া নাড়লাম,
যে ছেলেটি সেখানে থাকে সে দরজা খুলে বলল, ড্রু বলেছিল তুমি আসবে, তোমার জন্য আমার কাছে কিছু নেই, উদ্ধৃতি চিহ্ন, এবং আমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। এক ছেলে বলল তার কাছে পুরো রাতের স্ন্যাপচ্যাট ভিডিও ছিল, কিন্তু সে সেটা ডিলিট করে দিয়েছে। সব পথ বন্ধ। আমি ফোনটা ঘরের ওপারে এত জোরে ছুঁড়ে মারলাম যে দেয়ালে লেগে তার স্ক্রিনটা ফেটে গেল। আমার কাছে কোনো ভিডিও ছিল না। আমি বিছানায় চিত হয়ে শুয়ে ফাটা ফোনটা আমার মুখের ওপর ধরলাম। অনুষ্ঠানের আর 3 দিন বাকি। আর 3 দিন পর সে মঞ্চে উঠবে আর আমার নাম মুছে ফেলা ফলকসহ আমার ভবিষ্যৎ নিজের করে নেবে। হঠাৎ এমন একটা বুদ্ধি মাথায় এল যে আমি লাফিয়ে উঠলাম। আমার কোনো ভিডিওর প্রয়োজন ছিল না। ড্রুকে শুধু বিশ্বাস করাতে হতো যে আমার কাছে সেটা আছে, তার ভয়েই বাকি কাজটুকু করে দেবে। আমি 3 জনকে বললাম যে আমার কাছে পার্টির একটা ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে ড্রুই ছেলেটাকে জানালা দিয়ে ফেলে দিয়েছে। আমি এমন 3 জনকে বেছে নিয়েছিলাম যাদের মুখ সেলাই করে দিলেও তারা গোপন কথা চেপে রাখতে পারত না। আমি প্রত্যেককে সামান্য আলাদা তথ্য দিলাম যাতে বুঝতে পারি কোন ভার্সনটা ড্রু এর কানে পৌঁছায়। দ্বিতীয় পিরিয়ডের মধ্যেই করিডোরে গুঞ্জন শুরু হয়ে গেল। দুপুরের খাবারের সময় যাদের সাথে কোনোদিন কথা বলিনি তারাও এসে আমাকে জিজ্ঞেস করলো কথাটা সত্যি কিনা। ড্রু আমাকে করিডোরের এক কোণে ঘিরে ধরলো। সে আমার শার্টের কলার চেপে ধরে আমাকে লকারের গায়ে আছড়ে ফেললো। কিসের ভিডিও? শুক্রবার সব দেখতে পাবি। কোনো ভিডিও নেই। তাহলে ঘামছিস কেন? সে আমাকে আরো জোরে ধাক্কা দিল। তুই যদি আমার এই সুযোগটা নষ্ট করিস তবে আমার সব শেষ হয়ে যাবে। আমার স্কলারশিপ, আমার প্রেমিকা, আমার বন্ধু, আমার সম্মান। তুই সবাইকে বলেছিস আমি বিপজ্জনক আর তারা তোকে বিশ্বাসও করেছে। তোর কথার জন্য শিক্ষকরা পর্যন্ত আমার দিকে তাকাতে চান না, উদ্ধৃতি চিহ্ন। সে আমাকে ছেড়ে দিয়ে পিছিয়ে এল। আমি দেখলাম তার হাত কাঁপছে আর আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। শুক্রবার, ড্রু, পুরো স্কুল তোর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে আর তারা ঠিকই দেখতে পাবে সেদিন আসলে কি হয়েছিল, উদ্ধৃতি চিহ্ন। সে আমাকে আরো একবার ধাক্কা দিয়ে রাগে গজ করতে করতে চলে গেল আর একটা ডাস্টবিনকে এত জোরে লাথি মারল যে সেটা দেয়ালে লেগে করিডোরের মাঝখানে গড়িয়ে পড়ল। সবাই ভয়ে সরে গেল। আমি দেখলাম সে কোনায় বাঁক নেওয়ার সময় কাপা কাপা হাতে ফোন বের করছে। আমি লকারে হেলান দিয়ে দাঁড়ালাম। আমার হৃৎপিণ্ড ধরফর করছিল আর আমি হাসছিলাম কারণ তার ভয় আমার কাজটা আগেই শুরু করে দিয়েছিল। আমার কাছে ভিডিও ছিল না, কিন্তু সেটা সে জানতো না এবং তার ভয়ই আমার হয়ে সব করে দিচ্ছিল। শুক্রবার রাতে আমি ঘুমাতেই পারিনি। আমি 1 ঘন্টা আগেই অডিটোরিয়ামে পৌঁছে গেলাম। টেক বুথের সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার হাত কাঁপছিল। আমি প্রজেক্টরে ফোন কানেক্ট করলাম এবং 2বার পরীক্ষা করে নিলাম। অডিটোরিয়াম ভরে উঠল। প্রতিটা সিট পূর্ণ। কোচ স্কলারশিপের ফলক নিয়ে মঞ্চে দাঁড়িয়েছিলেন। ড্রু সামনের সারিতে আমার জ্যাকেট পরে বসেছিল, দেখে মনে হচ্ছিল পুরো অডিটোরিয়াম তারই। আমার মা পেছনের সারিতে বসেছিলেন কারণ আমি তাকে আসতে বলেছিলাম। আমি তখন টেক বুথে, আমার ফোন প্রজেক্টরের সাথে কানেক্ট করা আর আমার হাত কাঁপছে। কোচ তার বক্তৃতা শুরু করলেন। এবারের স্কলারশিপটি এমন একজন অ্যাথলেটকে দেওয়া হচ্ছে যে অসাধারণ চারিত্রিক দৃঢ়তা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে। বুথ থেকে আমি দেখতে পাচ্ছিলাম ড্রু তার জ্যাকেটটা ঠিক করছে। আমার জ্যাকেটটা। আমার বুকের ভেতর ভয় আর সংকল্পের লড়াই চলছিল। আমি প্লে বাটনে চাপ দিলাম। মঞ্চের পেছনের পর্দাটা জ্বলে উঠল। পার্টির কোনো ভিডিও নয়, শুধু টেক্সট মেসেজগুলো। ড্রুর নীল বাবলগুলো 30 ফুট বিশাল আকৃতিতে দেখা যাচ্ছে। ভাই প্লিজ, আমি তোর কাছে অনুরোধ করছি। ড্রু ঘাড় ঘুরিয়ে তাকালো। পুরো রুমে গুঞ্জন শুরু হলো। দোষটা তুই নিজের ওপর নে, আমি তোর কাছে চিরঋণী থাকবো। ড্রু লাফিয়ে উঠে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি সব ব্যবস্থা করে রাখবো, আমার জীবনের কসম। ড্রুর মুখে তখন চরম আতঙ্ক। সে মঞ্চের দিকে ছুটে গেল। সে প্রথম সারির চেয়ার টপকে এক মেয়ের কোল থেকে ব্যাগ ফেলে দিয়ে পাগলের মতো করিডোর দিয়ে দৌড়ে গেল। সে মঞ্চে ওঠার চেষ্টা করে ব্যর্থ হলো। তারপর হামাগুড়ি দিয়ে উঠে টেক বুথের দিকে চিৎকার করতে করতে এগিয়ে গেল, এটা বন্ধ কর। আসলে এটা হয়নি, আমি সেখানে ছিলাম কিন্তু আমি করিনি। সে জমে গেল। আমি সেখানে ছিলাম। এক দারুণ বিজয়ের অনুভূতি আমার ভেতরে ছড়িয়ে পড়ল। ঘর জুড়ে এত নিস্তব্ধতা যে পডিয়াম থেকে নেওয়া মাইক্রোফোনে তার নিঃশ্বাসের শব্দও আমি শুনতে পাচ্ছিলাম। সামনের সারির এক মেয়ে ফিসফিস করে বলল, ওহ মাই গড। একজন শিক্ষক উঠে দাঁড়ালেন। গোরস্থানের মতো নীরবতা। আমি টেক বুথ থেকে বেরিয়ে মঞ্চের সামনে এসে দাঁড়ালাম। আমার হৃৎপিণ্ড তখন এক নিষ্ঠুর সন্তুষ্টিতে কাঁপছিল, কারণ তার সব মিথ্যা ফাঁস হয়ে যাচ্ছিল আর সেটা সে নিজেই করেছে। ড্রু করিডোরে দাঁড়িয়েছিল, 400 জোড়া চোখ তার উপর, আর তার নিজের কথাগুলো বাতাসের ধোয়ার মতো সেখানে ঝুলেছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। আমি বলতে চাইনি যে আমি ছিলাম না। ড্রু, পার্টির কোনো ভিডিও নেই। আমি মঞ্চ থেকে লাফ দিয়ে তার 3 ফুট দূরে করিডোরে এসে নামলাম। আমার কাছে কখনোই কোনো ভিডিও ছিল না। তার চেহারা ভেঙে পড়ল। তুই এইমাত্র 400 মানুষকে বললি যে তুই সেখানে ছিলি। তুই বললি যে এটা আসলে তেমন কিছু নয়। তুই বললি যে ভিডিওটা বন্ধ করা দরকার কারণ সেটা হয়তো কিছু প্রমাণ করতে পারত। আমি আমার ফোনটা উঁচিয়ে ধরলাম। আমার কাছে কেবল তোর টেক্সটগুলোই ছিল, যেখানে তুই আমাকে দোষ নিজের উপর নেওয়ার জন্য মিনতি করছিলি, যেখানে তুই আমার স্কলারশিপ বাঁচানোর কসম খেয়েছিলি, যেখানে তুই কথা দিয়েছিলি সব ঠিক করে দিবি। পর্দায় তার পোস্টগুলো একে আসতে লাগলো। আমার বন্ধুদের সাথে ছবি, ক্যাপশনে লেখা আমার দল। আমার প্রেমিকার সাথে ছবি, ক্যাপশনে লেখা আমার মেয়ে। একটা পোস্টে লেখা ছিল, মাঝে মাঝে কিছু মানুষ জীবন থেকে চলে যায়, তখন বুঝতে পারি সেটা ভালোই হয়েছে। পাশাপাশি লেখা, তুমি আক্ষরিক অর্থেই এখন আমার জীবন বাঁচাচ্ছ। ড্রু বন্দি প্রাণীর মতো রুমের চারদিকে তাকাচ্ছিল। সে পাগল। সে একজনকে আক্রমণ করেছিল বলে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। আমাকে আইনি সুরক্ষা আদেশ নিতে হয়েছিল। আমার দলের সতীর্থরা 5ম সারিতে দাঁড়িয়ে পড়ল। না, তুমি আমাকেও একই কথা বলেছিলে, কিন্তু সেই টেক্সটগুলো সেই রাতের, যেদিন এটা ঘটেছিল, এবং আমার মনে আছে তুমি আমাকে ফোন করে কাঁদছিলে। আরেকজন সতীর্থ দাঁড়িয়ে পড়ল। সে আমাকে বলেছিল তুমি তাকে ছুরি দিয়ে হুমকি দিয়েছিলে। আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমি দুঃখিত। মিলনায়তনের অর্ধেক মানুষ কাঁদছিল। আমার প্রেমিকা উঠে দাঁড়ালো। আমাদের চোখাচোখি হলো,
তার চিবুক কাঁপছিল এবং সে হাত দিয়ে মুখ চেপে ধরে ঘুরে বেরিয়ে গেল। দরজাটা তার পেছনে বন্ধ হয়ে গেল এবং আমি কিছুই অনুভব করলাম না, কারণ সে 1 মাস আগেই তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কোচ মাইক্রোফোনের সামনে এগিয়ে এলেন। তার মুখটা ফ্যাকাশে ছিল। ড্রু তার দিকে ফিরল। তুমি কি পার্টির ওই ছাত্রকে আক্রমণ করেছিলে? ড্রুর মুখ খুলছিল আর বন্ধ হচ্ছিল। এই ছেলেটি কি তোমার করা কোনো অপরাধের জন্য 1 মাস সংশোধনাগারে ছিল? ড্রু রুমের চারপাশে তাকালো এবং প্রতিটি মুখ তার দিকে ফেরানো ছিল, তাদের কেউই তার পক্ষে ছিল না। তুমি কি তার সুপারিশপত্র ব্যবহার করে তার স্কলারশিপটি নিয়ে নিয়েছিলে? ড্রু তার চেয়ারের পেছনে থাকা আমার জ্যাকেটটা টেনে নিল এবং পুরো শাড়ি পেরিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। এতে একটি মেয়ের ব্যাগ তার কোল থেকে পড়ে গেল। সে মিলনায়তনের দরজার মধ্য দিয়ে কাঁধের ধাক্কায় বেরিয়ে গেল। দরজাগুলো সশব্দে বন্ধ হলো এবং সেই শব্দ প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হলো। প্রজেক্টর তখনও চলছিল। তার কথাগুলো তখনও খালি মঞ্চের পেছনের দেয়ালে জ্বলজ্বল করছিল। কোচ পোডিয়াম থেকে নিচে নেমে এলেন। তিনি নিচু হয়ে মেঝে থেকে আমার জ্যাকেটটা তুলে নিলেন যেখানে ড্রু সেটা ফেলে দিয়েছিল এবং আমি এত বেশি আবেগপ্রবণ ছিলাম যে আমার অনুভূতিগুলো প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তিনি জ্যাকেট আমার দিকে ফিরলেন। সোমবার আমার অফিসে এসো। আমি জ্যাকেটটা নিলাম এবং আমার হাত কাঁপছিল। আমি সেটা পরে নিলাম এবং তা তখনও আমার গায়ে ঠিকঠাক হচ্ছিল। পুরো রুমের সবাই দাঁড়িয়ে পড়ল। পেছনের সারি থেকে হাততালি শুরু হলো এবং সামনের দিকে ছড়িয়ে পড়ল। ক্রমে তা দেয়ালে প্রতিধ্বনিত হয়ে বজ্রগর্জন তুলল। আমার ল্যাব পার্টনার দাঁড়িয়ে ছিল। যে মেয়েটি করিডোর পার হয়েছিল সে দাঁড়িয়ে ছিল। আমার ইংরেজি শিক্ষক দাঁড়িয়ে ছিলেন। তার মুখে তখন অশ্রু লেগেছিল। আমি আমার জ্যাকেটের কলারের মধ্যে মুখ লুকোলাম এবং কাঁদলাম, কারণ 1 মাস আগে এই রুমের সবাই আমাকে দানব ভেবেছিল আর এখন তারা আমার সম্মানে দাঁড়িয়েছিল। আমি মিলনায়তনের দরজার দিকে ধেয়ে গিয়ে পার্কিং লটে বেরিয়ে এলাম। আমার মা সেখানে ছিলেন। সে জ্যাকেটটা দেখল আর তার মুখের স্বস্তি আমার ভেতরের কিছু একটা ভেঙে দিল। সে পার্কিং লট পার হয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। জ্যাকেটের কলার ধরে হাত দিয়ে সেটা মসৃণ করতে লাগলো। আমি সেই ছেলেটিকে বলেছিলাম এটা তোমার। আমি তাকে জড়িয়ে ধরলাম আর তার কাঁধে মুখ রেখে কাঁদলাম। 1 মাস আর একটা ছলনা আমার জীবন ফিরে পেতে, কিন্তু আমি আবার সেখানেই দাঁড়িয়েছিলাম।